সুপ্রিয় শিক্ষার্থী, ইতিমধ্যে আমরা অনলাইন ক্লাস ইতিমধ্যে 6টা শেষ করেছি। আমরা সরলরেখা শেষ করেছি। আজকে আমরা জ্যামিতির বৃত্ত নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমাদের এই আলোচনা দেখে বৃত্ত থেকে যে প্রশ্নটা আসে বা আসবে সেটা নিয়ে তোমরা একটা স্বচ্ছ ধারণা পেতে পারো। তো আজকে তোমরা আমাদের এই আলোচনায় আমাদের সাথে থাকবে। সুতরাং তোমরা এই লকডাউন পিরিয়ডে বাসায় বসে এই ক্লাসগুলো দেখে সেটা বৃত্ত সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের অঙ্কগুলো করতে পারবে। ইতিমধ্যে আমরা একটা ছবি ইতিমধ্যে এঁকে রেখেছি। এটা একটা বৃত্ত। তো বৃত্ত বলতে আমরা সাধারণত বুঝি যে বৃত্তের একটা কেন্দ্র থাকে এবং একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকে। সর্বদা একই ব্যাসার্ধের একটা সঞ্চার পথ, যেখানে প্রত্যেকটা বিন্দু থেকে তার কেন্দ্রের দূরত্ব সমান। সেই দূরত্বকে আমরা সাধারণত ব্যাসার্ধ বলি এবং আমরা মূল যেই বিন্দুকে কেন্দ্র করে ওই বিন্দুটি সঞ্চার পথ সৃষ্টি করে সেই বিন্দুকে আমরা কেন্দ্র বলি। কিন্তু আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করব এবং বৃত্তর সমীকরণ কীভাবে তৈরি হয়, তার সাধারণ ফর্ম, তার কেন্দ্র, ব্যাসার্ধ নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা এখন একটা বৃত্ত অঙ্কন করলাম, যেখানে তার সেন্টার হচ্ছে মূল বিন্দুতে এবং বৃত্তের পরিধির উপর যে কোনো একটা বিন্দু আমরা পি নিলাম। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স ওয়াই। সেই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর একটা লম্ব টানলাম, সেটা হচ্ছে পি এন। তো সেখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ও এন সমান হচ্ছে যে আসলে এক্স এবং পি এন সমান হচ্ছে যে আমাদের ওয়াই। এবং আমরা এই যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধ ওপিকে আমরা ব্যাসার্ধ বলতে পারি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি এটা একটা সমকোণী ত্রিভুজ ফর্ম করে। তো সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে ও এন স্কোয়ার প্লাস পি এন স্কোয়ার ইকুয়াল টু ওপি স্কোয়ার। তো সেখান থেকে আমরা বলতে পারি যে ও এন, তাহলে ও এন সমান কত হচ্ছে? ও এন সমান হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমাদের এই আর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের বৃত্তের একটা প্রাথমিক একটা সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা বৃত্তের আদর্শ সমীকরণ তৈরি করতে পারবো। তো আজকে আমরা তোমাদেরকে যেটা দেখালাম সেখানে এটা কিন্তু একটা বৃত্তের সমীকরণ। আমরা বৃত্তের সমীকরণটা আমরা কীভাবে বুঝবো? বৃত্তের সমীকরণ বোঝার সবচেয়ে বড় একটা বৈশিষ্ট্য হচ্ছে এক্স এবং ওয়াইয়ের ঘাতটা দ্বিঘাত হবে এবং তাদের সহগ সমান হবে। এই দুইটা সহগ সমান হবে এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। তো এইগুলো হচ্ছে বৃত্তের সমীকরণ চেনার সবচেয়ে বড় বৈশিষ্ট্য। তো এখন এই বৃত্তের কেন্দ্র কত? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে 0 এবং ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে এটাকে আমরা একটা বৃত্তের সমীকরণ বলতে পারি। কিন্তু বৃত্ত বিভিন্ন জায়গায় হতে পারে। তাহলে আমরা এখন এমন একটা বৃত্ত নিব যেটা আমার মূল বিন্দুর বাইরে একটা বৃত্ত ফর্ম করে আমরা সি বলতে পারি এবং সেই ক্ষেত্রে আমরা এই সি বিন্দু স্থানাঙ্ককে আমরা এইচকে বলতে পারি এবং সেই নির্ধারিত বিন্দু পি, এই পি বিন্দু স্থানাঙ্ককে আমরা এক্স ওয়াই বলতে পারবো। তো সেখান থেকে আমরা এটাকে ব্যাসার্ধ বলতে পারি, এটাকে ব্যাসার্ধ আর বলতে পারি। এখন এই সি থেকে একটা লম্ব টানলাম এবং এখান থেকে একটা লম্ব টানলাম। এই দুই লম্ব আমাদের সাধারণত ও এক্স অক্ষের উপর পড়লো। তো সেখান থেকে একটা পিএম বলতে পারি আমরা, এটা পিএম, এটা হচ্ছে সিএন বলতে পারি। তো অনুরূপভাবে এখান থেকে একটা লম্ব আমরা এখানে দিতে পারি, এটাকে আমরা টি বলতে পারি বা এস বলতে পারি, আমরা টি বললাম। তো এখন আমরা সেই পুরনো জায়গায় আমরা চলে যাচ্ছি। ইতিমধ্যে আমরা এই বিন্দু স্থানাঙ্ক এক্স ওয়াই হওয়ার মধ্য দিয়ে আমরা বলতে পারি যে ও এম এই জায়গাটা হবে এক্স, এটা হচ্ছে আমাদের এক্স এবং অনুরূপভাবে ও এন এই জায়গাটা হবে আমার জন্য এইচ। আবার এখান থেকে এই জায়গাটাকে আমরা কি বলতে পারি? ওয়াই বলতে পারি। পিএমকে আমরা ওয়াই বলতে পারি। অনুরূপভাবে এই সিএন যেই কথা এবং টিএম একই কথা, তাহলে আমরা এই দূরত্বটাকে আমরা কে বলবো এবং এটাকে আমরা কে বলতে পারি। তো সেভাবে আমরা লিখতে পারি সিএন সমান টিএম সমান কে। ইতিমধ্যে আমাদের প্রয়োজন হবে সিটি। তাহলে আমরা যদি সিটি বের করি, এখান থেকে আমরা সিটি বের করতে চাই, তাহলে সিটি ইকুয়াল টু আমরা বলতে পারি এমএন ইকুয়াল টু আমরা বলতে পারি ও এম মাইনাস ও এন
ও এম থেকে ও এন চলে গেলে আমরা এম এন পেয়ে যাব। এম এন সমান হচ্ছে সিটি, তাহলে সেখান থেকে আমরা নিঃসন্দেহে বলতে পারি এক্স মাইনাস এইচ, তাহলে এই জায়গাটা হচ্ছে এক্স মাইনাস এইচ। অনুরূপভাবে পিটি বলতে পারি, পিটি আমরা পিটি বের করতে চাই, তাহলে পিটি ইকুয়াল টু কত হবে, পিটি ইকুয়াল টু হচ্ছে পি এম মাইনাস টি এম। ইতিমধ্যে আমরা এই দুইটা ফিগার অলরেডি বের করে রেখেছি, এটা হচ্ছে ওয়াই মাইনাস এটা হচ্ছে টিএম, টিএম হচ্ছে কে, তাহলে ওয়াই মাইনাস কে, তাহলে অটোমেটিকলি আমরা এই ওয়াই মাইনাস কে আমরা পেয়ে গেলাম। তাহলে এই জায়গাটা কত হবে আমাদের জন্য, এই জায়গাটা হচ্ছে আমাদের ওয়াই মাইনাস কে, আর আমাদের যে এই জায়গাটা কত হচ্ছে আমাদের, এই জায়গাটা হচ্ছে আমাদের জন্য এক্স মাইনাস এইচ, আর এই ব্যাসার্ধ আর ঠিকই থাকবে। তো এখন আমরা এখানে যদি একটা সমকোণী ত্রিভুজ যদি আমরা চিন্তা করি যে পিটিসি একটি সমকোণী ত্রিভুজ হলে, তাহলে সমকোণী ত্রিভুজের থেকে আমরা পিথাগোরাসের সূত্র থেকে আমরা একটা কথা জানি, সেটা হচ্ছে কি অতিভুজের বর্গ অপর দুই বাহু বর্গের সমষ্টি সমান। সেখান থেকে যদি আমরা অ্যাডভান্স হই, সে কথাকে বেস করে যদি আমরা লিখি, তাহলে আমরা লিখতে পারবো তাহলে সিটি স্কোয়ার প্লাস পিটি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আমরা সিটি, তাহলে সিটিকে আমরা কি বলবো, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে এটার ইকুয়াল টু কিছু হলো আর স্কোয়ার। এটাকে আমরা একটা বৃত্তের আদর্শ সমীকরণ বলতে পারি, এটা একটা বৃত্তের আদর্শ সমীকরণ। তাহলে আমরা এখানে একটা বৃত্ত ইকুয়েশন পেলাম, আমরা এখানে একটা বৃত্ত ইকুয়েশন পেলাম, দুইটাকে যদি আমরা একটু মিল করতে চাই, তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখতে পারবো এইভাবে, সেটা কী হবে, এক্স মাইনাস জিরো হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। আবার আমরা যে এই কথাকে আমরা ডিস্টেন্স নির্ণয়ের সূত্র বলতে পারি, এটাকে আমরা ডিস্টেন্স নির্ণয়ের সূত্র বলতে পারি, যে আমরা সরল রেখার মধ্যে পেয়েছিলাম দুটা বিন্দু স্থানাঙ্ক জানলে তাদের দূরত্ব নির্ণয়ের সূত্র, এভাবে আমরা ফর্ম করছিলাম, এটাকে দূরত্ব নির্ণয়ের সূত্রও বলা যেতে পারে। তাহলে আমরা এটা ইকুয়েশন পেলাম, তো এটাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলা যাবে। এবং এই বৃত্তের কেন্দ্র কত হবে, এই বৃত্তের কেন্দ্র হবে এইচ কে, এবং ব্যাসার্ধ কত হবে, এটা হচ্ছে কেন্দ্র, এবং ব্যাসার্ধ হবে আর। তাহলে আমি টোটাল আমার যে স্টাইলে আমি অ্যাডভান্স হব এবং যে অঙ্কগুলো সলভ করব, সেখানে আমি তোমাদেরকে সাধারণত একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রশ্নে যদি কোনো ধরনের বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেওয়া থাকে, তাহলে আমরা এই সূত্র দিয়ে অঙ্কটাকে শুরু করব, অর্থাৎ এই ফরম্যাটের স্ট্রাকচার দিয়ে আমরা কাজ করব। আর যদি বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ দুটোই দেওয়া নেই, তাহলে সেক্ষেত্রে আমরা কোন সূত্র দিয়ে অ্যাডভান্স হব সেটা নিয়ে এখন আমরা আলোচনা করব। আমরা এই জায়গায় এটাকে একটু অ্যাডভান্স করব, একটু বাড়াবো, এটা ক্যালকুলেশন যদি বাড়াই তাহলে আমরা কি পাই, এটাকে যদি আমরা এটাকে বিস্তৃত করব, এটা তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, এখানেও এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা সূত্র দিব, এ স্কোয়ার মাইনাস টোয়াইস এটাকে এ বলবো, এটাকে বি বলবো, এক্স এইচ প্লাস এখানে হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এখানে যদি আমি কাজ করি, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস টোয়াইস ওয়াই কে প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে আর স্কোয়ার। এই হলো একটা স্ট্রাকচার। তো এখানে আমি একটু সাজিয়ে লিখতে চাই, এখানে আমরা প্রতিস্থাপন করব। কি প্রতিস্থাপন করব, এখানে আমরা এইচ কে আমি মাইনাস জি দ্বারা শিফট করব এবং কে মাইনাস এফ দ্বারা আমি প্রতিস্থাপন করব। প্রতিস্থাপন করলে আমাদের কি হবে, প্রতিস্থাপন করলে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এই জায়গায় যদি মাইনাস জি আসে তাহলে প্লাস টোয়াইস জি এক্স প্লাস, যে এই জায়গায় যদি আমাদের কি আসে এফ আসে তাহলে টোয়াইস এফ ওয়াই প্লাস এখান থেকে আমি পাবো জি স্কোয়ার, এখান থেকে আমি হবে আর স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে জিরো। এই পুরো বিষয়টা একটা কনস্ট্যান্ট ফিগার হবে, এটাকে আমি সি হিসেবে কাউন্ট করব। তাহলে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। এটাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলা যাবে, এটাকে বৃত্তের আদর্শ সমীকরণ বলা যাবে। তো এই বৃত্তের এই যে ইকুয়েশন আমরা লিখলাম, এই বৃত্তের কেন্দ্র কত, এটা কেন্দ্র কত হবে, এটার কেন্দ্র হবে, ইতিমধ্যে আমরা জানি যে কেন্দ্র এইচকে ছিল, সেই এইচকে আমি মাইনাস জি মাইনাস এফ দ্বারা শিফট করেছিলাম, তাহলে সেই কেন্দ্র হবে আমাদের মাইনাস জি মাইনাস এফ। এবং ব্যাসার্ধ কত হবে, ব্যাসার্ধটা আমি একটু বের করে দেখাবো তোমাদেরকে। প্রথমে আমি লিখে ফেলি, ব্যাসার্ধ হবে রুট ওভার
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ নির্ণয়ের ফিগার। এই ফিগার দিয়েই আমরা সাধারণত ব্যাসার্ধ নির্ণয় করব। তো এখন এই ব্যাসার্ধটা কোত্থেকে আসে? এই ব্যাসার্ধ আসলে এখান থেকে আসছিল। এখানে ব্যাসার্ধ কত ছিল? আর। তাহলে যে আর ছিল ব্যাসার্ধ সেটাকে আমি সি দিয়ে রিপ্লেস করেছি। তাহলে একটু আসো আমরা এখানে এই ব্যাপারটা একটু দেখাই তোমাদেরকে। তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু ছিল সি। তাহলে আমরা আরকে যদি আমরা বের করতে চাই তাহলে আরকে আমরা নিয়ে আসবো। তাহলে সেখান থেকে কী হবে? জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি ইকুয়াল টু আর স্কোয়ার। তো সেখান থেকে আমার প্রয়োজন আর, তাহলে আর ইকুয়াল টু কত হবে? রুট ওভার এই জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এই হলো আমাদের যে আর নির্ণয়ের হিসাব নিকাশ। তাহলে আমরা যখন বৃত্ত জেনারেল ফর্মে দেওয়া থাকবে, যে কোনো একটা ফর্মে দেওয়া থাকবে, আমরা সেই ফর্মটাকে আমরা এই স্ট্যান্ডার্ড ফর্মের সাথে তুলনা করে কম্পেয়ার করব, জি এফ সি এর মান বের করব। সেই জি এফ সি এর মান জানলে আমরা অটোমেটিক্যালি তার কেন্দ্র এবং ব্যাসার্ধ ডিক্লেয়ার দিতে পারবো। তো ইতিমধ্যে তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। এটা দীর্ঘদিনের অঙ্ক করাতে গিয়ে আমরা যেই অভিজ্ঞতাটা হলো, সেই অভিজ্ঞতা হচ্ছে, আমি যখন তোমাদের মতো স্টুডেন্ট ছিলাম তখন আমরা দেখতাম যে আমাদের স্যাররা কখনো এই সূত্র দিয়ে অঙ্ক শুরু করেছে, কখনো এই সূত্র দিয়ে অঙ্ক করেছে, মানে স্যারদের সুবিধা মতো সূত্র দিয়ে আসলে কাজ করে। আসলে স্যাররা যেই হিসাব নিয়ে অ্যাডভান্স হয় সেটার একটা সাধারণ একটা হিসাব হচ্ছে এরকম যে কোনো একটা বৃত্তের কেন্দ্র অথবা ব্যাসার্ধ দেওয়া থাকলে তাহলে আমরা এই সূত্রকে ফলো করব। কেন্দ্র দেওয়া থাকলে আমার এখানে শুধু আননোন ফিগার আর, অথবা ব্যাসার্ধ দেওয়া থাকলে আমাদের আননোন ফিগার এইচকে, তাহলে আননোন ফিগার যত কম হবে তত ভালো হবে। আর যখন কোনো একটা বৃত্তের কেন্দ্রও দেওয়া নেই, ব্যাসার্ধও দেওয়া নেই, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই সূত্র দিয়ে শুরু করব। তো এখানে কিন্তু একটা বিষয় লক্ষ্য রাখো, এখানে আননোন ফিগার হবে তিনটা, জি এফ সি। অঙ্কে যদি আমরা তিনটা আননোন ফিগারকে আমরা নিয়ে আসি তাহলে আমাকে তিনটা সমীকরণ লাগবে। আর প্রশ্ন কোনো না কোনোভাবে আমাদের তিনটা ইনফরমেশান দিয়ে দিবে। আমাদের কাজ হবে প্রশ্নের দেওয়া ইনফরমেশানগুলোকে সমীকরণে কনভার্ট করা, এবং সেই সমীকরণে কনভার্ট করতে পারলে আমরা আমাদের আননোন ফিগারগুলো জি এফ সি এর মান পেয়ে যাব। এই হলো অঙ্কের জাস্ট একটা গ্রামার। তো চলো আমরা আমাদের কিছু কাজ আমরা তোমাদেরকে দেখাতে চাই যে বৃত্তের সেন্টার অথবা কেন্দ্র দেওয়া থাকলে আমরা কীভাবে বৃত্তের সমীকরণ বের করব, অথবা সমীকরণ থেকে কীভাবে কেন্দ্র বের করব। আমরা দুটো প্রশ্ন নিয়ে আমাদের যে আলোচনা দিয়েছি সেই আলোচনাকে বেস করে আমরা অঙ্কটা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, আমার কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে। কেন্দ্র হচ্ছে 1 2 আর ব্যাসার্ধ হচ্ছে 3। তো ইতিমধ্যে আমরা বলেছিলাম কেন্দ্র দেওয়া থাকলে আমরা বৃত্তের ইকুয়েশনকে যখন প্রকাশ করব তখন আমরা এই সূত্রকে ফলো করব। এটা হচ্ছে বৃত্তের একটা আদর্শ সমীকরণ। এই সমীকরণটাকে আমরা ফলো করতে চাই, এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে যেই বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করতে বলবে তখন আমরা ওটাকে এই সূত্র দিয়ে কম্পেয়ার করে আমরা নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টোয়াইস জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0। এটার সাথে কম্পেয়ার করে আমরা করতে পারি। সাধারণত এইভাবে করলে সুবিধা হয়। তবে এই ফরম্যাটটাকে এই ফরম্যাটে নিয়ে আসা যাবে, আবার এই ফরম্যাটটাকে এই ফরম্যাটেও নিয়ে আসা যাবে। তারপরেও তোমরা শিক্ষার্থী হিসেবে তোমরা একভাবে করে রাখলে তোমাদের পরীক্ষার হলের মধ্যে আর তোমরা কনফিউজড হওয়ার কোনো সুযোগ থাকবে না। তো সুতরাং আমি তোমাদেরকে অ্যাডভাইস করব যে তোমরা যে কোনো একটা ওয়েতে অ্যাডভান্স হওয়ার জন্য। তো চলো আমরা যাই। আমরা প্রথম অঙ্কটা করতে চাই। আমরা বলবো 1 2 কেন্দ্র এবং 3 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ হবে, দেখো আমরা এই এক্স মাইনাস এটাকে আমরা এইচ হিসেবে চিন্তা করব, প্লাস ওয়াই মাইনাস এটাকে আমরা কে হিসেবে চিন্তা করব, আর ব্যাসার্ধতে আমাদের দেওয়া আছে। এই তো হয়ে গেল। এখন এটাকে যদি আমরা একটু বিস্তৃত করি তাহলে আমাদের ইকুয়েশনটা পেয়ে যাব। এটা স্কোয়ার মাইনাস টোয়াইস এবির সূত্র আমরা ফলো করছি।
আর এই সাইডটাকে আমরা এই পাশে নিয়ে আসলাম 9 করে। তাহলে দেখো আমাদের ইকুয়েশনটা কী আসে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে যদি আমরা একটু প্রসেস করি এটা হবে 2x, এটা যদি আমি প্রসেস করি -4y, এটাকে প্রসেস করলে 1, এটাকে প্রসেস করলে 5, 4 আর 1 5, তাহলে আমাদের এখানে আছে 9, তাহলে -4 = 0। এই হলো আমাদের একটা ইকুয়েশন। এই ইকুয়েশন হচ্ছে ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। এইভাবে আমরা নিয়ে আসতে পারি। এগুলো এমসিকিউর জন্য মাঝে মাঝে আসে, তারপরও বেসিক হিসাবে আমরা 2-1টা অঙ্ক তোমাদেরকে করাচ্ছি। এখন আমরা প্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে দেখেছো আমরা কিভাবে করেছি, এবং তোমাদের বইতে প্রচুর অঙ্ক আছে যাদের কেন্দ্র এবং ব্যাসার্ধ দেওয়া আছে, সরাসরি এই ফরম্যাটে তোমরা ইকুয়েশন করে নিয়ে আসতে পারবা। তো ইতিমধ্যে যখন অনেক সময় তোমার ইকুয়েশন দেওয়া থাকবে বৃত্তের কেন্দ্র এবং এই অঙ্ক ঠিক অপোজিট, তাহলে এই অঙ্ক ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশন থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করবো। তাহলে চলো যাই আমরা ইকুয়েশন, তাহলে সেখান থেকে আমরা কি করতে যাই। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে বলবো প্রদত্ত বৃত্তের সমীকরণ। আমরা কি বলবো, জাস্ট এখানে লিখে দিব আমি প্রদত্ত বৃত্তের সমীকরণ। এখানে আমি লিখে দেব প্রদত্ত বৃত্তের সমীকরণ। ইতিমধ্যে আমরা বলেছিলাম বৃত্তের সমীকরণ আমরা কিভাবে চিনব। বৃত্তের সমীকরণের সবচেয়ে বড় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান থাকবে এবং এক্স ওয়াই যুক্ত কোনো পদ থাকবে না। এটা হচ্ছে বৃত্তের সমীকরণ চিনতে পারার প্রাথমিক বৈশিষ্ট্য, প্রাথমিক মানে একটা পরিচয়। তো ইতিমধ্যে আমরা প্রথমে এটাকে সহগ মুক্ত করতে হবে। এই যে সহগ আছে 5, এই 5 দ্বারা আমরা ভাগ করলে এটা সহগ মুক্ত হয়ে যাবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে ভাগ করলে হবে 5x, এটাকে ভাগ করলে হবে 6/5y, এটাকে ভাগ করলে হবে 12/5 = 0। এটাকে আমরা স্ট্যান্ডার্ড ফর্মের সাথে কম্পেয়ার করার জন্য ওইটাকে মতো আমরা সাজাবো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমরা জানি স্ট্যান্ডার্ড ফর্মে ছিল টুয়াইস এ বি। আমার এ সমান হচ্ছে যে এক্স, বি সমান হচ্ছে যে টুয়াইস জি এক্স। আমার এখানে 2 ছিল না, তাই এটা আমি 5/2 দিয়ে অ্যাডজাস্ট করব। আমার স্ট্যান্ডার্ড ফর্মটা কী ছিল সেটা আমরা একটু পরে লিখবো। আমি +2 দিব, এখানে আমি দিব gx + টুয়াইস এফ ওয়াই, এটা এফ মানে এবং সেখান থেকে আমরা পাচ্ছি ওয়াই এবং প্লাস এখানে মাইনাস, এটা হচ্ছে 12/5 হবে = 0। এই যে ফরম্যাটটা, এই ফরম্যাটটা স্ট্যান্ডার্ড ফর্মের স্ট্রাকচারে আমরা এটা তৈরি করেছি। আমি এখন বলবো ইহাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টুয়াইস জি এক্স প্লাস টুয়াইস এফ ওয়াই প্লাস সি = 0 এর সাথে তুলনা করব, আমরা কম্পেয়ার করব, তুলনা করে পাই। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এটার সাথে যদি আমরা কম্পেয়ার করি, এটা 2 ঠিক আছে, এক্স ঠিক আছে, তাহলে জি = কত হবে, আমাদের জি এর মান পাচ্ছি আমি 5/2 এবং জি এফ সমান কত পাচ্ছি, আমি এফ সমান পাচ্ছি -3/5 এবং সি = কত পাচ্ছি -12/5। এই হলো আমাদের কম্পেয়ারের রেজাল্ট। এখন আমরা নিঃসন্দেহে বলতে পারি সুতরাং বৃত্তটির কেন্দ্র কত পাবো, -g -f, সেটা আমরা আগে থেকে জানতাম, স্ট্রাকচার থেকে জানতাম। তাহলে আমাদের এই জায়গাটা হবে -5/2 আর এখানে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস হলে আমি দিব 3/5। এই হলো আমাদের সেন্টার। এবার হচ্ছে রেডিয়াস ব্যাসার্ধ বলবো, এবং ব্যাসার্ধ আমরা জানতাম যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো সেখান থেকে আমরা বলতে পারি জি এর মান তো আমাদের হাতে আছে কত হচ্ছে 5/2 হোল স্কোয়ার। আমরা মানগুলো বসিয়ে দিলাম, জাস্ট একটা সিম্পল একটা ক্যালকুলেশন হবে। সেখান থেকে আমরা বলতে পারি এখানে হবে 25, এটা হচ্ছে 4, এটা প্লাস হয়ে যাবে, এটা হচ্ছে 9 হবে 25, আর এখানে হবে মাইনাস আছে প্লাস হয়ে যাবে, এটা
12/5। তো আমরা লসাগু করি, আমরা লসাগু করলে কত হবে 25, আমাদের লসাগু হবে আই থিঙ্ক 100 হবে। ক্যালকুলেশন করলে এখানে এই মানটা পাবো, আমাদের অ্যান্সার ব্যাসার্ধ হবে √901 /10। এই হলো আমাদের কেন্দ্র নির্ণয়। তাহলে আমরা দুইটা কাজ শিখলাম আজকে, একটা হচ্ছে ইকুয়েশন থেকে কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয়, আরটা হচ্ছে কেন্দ্র এবং ব্যাসার্ধ থেকে ইকুয়েশন নির্ণয়। চলো আমরা পরবর্তী স্টেপে আমরা চলে যাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছ যে বোর্ডের মধ্যে আমরা 5টা যে ফিগার ড্রয়িং করেছি, প্রত্যেকটা ফিগারের এক একটা 5টা ফিগার আমরা ড্রয়িং করেছি, প্রত্যেকটা ফিগারের এক একটা বিষয়বস্তু আছে। তো সেগুলো নিয়ে আমরা এখন আলোচনা করব। আমি ফ্রি হ্যান্ডে এঁকেছি, যার কারণে আমাদের বৃত্তের ফিগারগুলো একজ্যাক্টলি আসে নাই। তোমরা এটা বিবেচনা করে নিবা বিষয়টা, যেহেতু আমরা ফ্রি হ্যান্ডে অঙ্কন করেছি কোনো ইনস্ট্রুমেন্ট। বৃত্তটা সাধারণত এক ছককে ছেদ করেছে, তাহলে এটাকে এক ছকের খণ্ডিত অংশ বলা হয়। তো সূত্রের মধ্যে আছে এক ছকের খণ্ডিত অংশ = 2 √g² - c রেডিমেড, এবং ওয়াই অক্ষের খণ্ডিত অংশ = আমাদের মানে এই যে জায়গাটা, এটাকে আমরা বলবো 2 √f² - c। তো এরপরে বলছে যখন বৃত্ত যখন এক ছককে স্পর্শ করবে তখন আমরা সাধারণত c = g² হিসেবে আমরা ইউজ করি, এবং যখন ওয়াই অক্ষকে স্পর্শ করে তখন আমরা বলি c = f², এবং যখন x অক্ষ এবং y অক্ষকে যখন স্পর্শ করে c = f² = g²। এখন এই বিষয়বস্তুগুলো কোত্থেকে আসে সেটার বেসিক নিয়ে আমরা আলোচনা করব। চলো আমরা যাই। আমরা প্রথমে আমরা এই ফিগারকে আমরা বেস করে আমরা আলোচনাটা দিতে চাই। দেখো, একটা বৃত্ত যখন এক ছককে স্পর্শ করে, এখানে এই জায়গাটার ডিস্টেন্স বের করব। তো ডিস্টেন্স বের করতে হলে আমার এখানে মূলত এক্সের দুইটা মান পাবো, একটা মান পাবো সাপোজ এটা, আরটা মান পাবো এটা। এই বড় মান থেকে ছোট মান বাদ দিলে এই জায়গাটা পেয়ে যাব। তো এই জায়গাকে আমি সাধারণত এ বি দুটো বিন্দু বললাম। তো এ বিন্দুর এবং বি বিন্দুর স্থানাঙ্ক পাওয়ার জন্য এখানে একটা সত্য, এটা কন্ডিশন অ্যাপ্লাই করব। সেই কন্ডিশনটা কি? আমরা জানি যে এক ছকের উপর যে কোনো বিন্দুর কুটির মান 0, কুটি মানে ওয়াইয়ের মান 0। তাহলে আমরা বৃত্তের ইকুয়েশন কী ছিল? x² + y² + 2 gx + 2 fy + c = 0। এটা ছিল আমাদের বৃত্তের ইকুয়েশন। এই বৃত্ত যখন এখানে ছেদ করবে তখন এখানে দুটো ঘটনা ঘটবে। কি ঘটনা? এদের এই জায়গাটা ওয়াইয়ের মান 0। দ্যাট ইজ আমরা y = যদি 0 দিই, এই জায়গাটা থাকবে না, আমার এই জায়গাটা থাকবে না, তখন আমি পাবো x² + 2 gx + c = 0। এই ফরম্যাটটা পাচ্ছি। এখন দেখো, ইতিমধ্যে এই ইকুয়েশনটা দ্বিঘাত সমীকরণ। এটা দ্বিঘাত সমীকরণ, এক্সের একটা দ্বিঘাত সমীকরণ চলে আসছে, মানে এক্সের দুইটা মান আসবে। তাহলে সেই মানটাকে যদি আমি সলিউশন করি, আমরা কি পাবো? দ্বিঘাত সমীকরণের সলিউশন তোমরা নিশ্চয়ই জানো যে ax² + bx + c = 0। এটাকে সলিউশন করলে আমরা কি পাই? -b ± √b² - 4ac / 2a। তাহলে এই যে বিষয়বস্তু, এই বিষয়বস্তু দিয়ে এখান থেকে আমরা সাধারণত আমরা এক্সের মান বের করবো। এক্সের মান এখানে দুইটা মান পাবো। চলো আমরা সেই মানটা নিয়ে আসি। x = আমার এটা হবে বি এর মতো কাজ করবে, তাহলে -b ± √b² - 4ac। এ মানে কত হচ্ছে আমার এখানে 1, c মানে হচ্ছে c / 2a। এ মানে কত হচ্ছে এখানে হতে পারে কি কাজ? এটা 4c, এটা হচ্ছে 4g²। তাহলে 4 যদি কমন নিই, সেটা রুটের বাইরে আসলে সেটা 2 হিসাবে কাজ করবে। তাহলে আমরা পাবো -g ± 2 হবে √g² - c / 2। এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে 2 আছে। তাহলে আলটিমেটলি আমরা যদি 2 কমন নিয়ে কাটাকাটি করি, তাহলে আমাদের ফিগারটা হবে -g ± √g² - c। তো এখানে যে মানটা পেলাম, এটা আসলে মূলত এক্সের মান, এবং এক্সের মান এখানে কিন্তু দুটো মান, একটা হচ্ছে প্লাস দিয়ে, একটা হচ্ছে মাইনাস দিয়ে। তাহলে প্লাস দিয়ে সেটা হচ্ছে দূরেরটা, মানে এ বিন্দুরটা, আর এখানে যেটা হবে সেটা হচ্ছে মাইনাসেরটা।
তাহলে এক্সের যদি দুইটা মান হয়, একটা যদি আমরা x1 বলি, একটাকে যদি x2 বলি, তাহলে একটা মান হচ্ছে x1, তাহলে x1 ইকুয়াল টু কত হচ্ছে -g প্লাস √g² - c। আর যদি আরটা বলি x2, তো x2 যদি বলি তাহলে -g √g² - c। তাহলে এই যে আমি বললাম যে এটা এই জায়গায় আমরা এক্সের দুইটা মান পাবো। এখন এই ডিস্টেন্সটা পাওয়ার জন্য ab ইকুয়াল টু কি, আসলে ab ইকুয়াল টু সাধারণত x1 - x2, এভাবে করে আমরা এই জায়গাটা মান পেয়ে যাবো। তাহলে এই ফিগার থেকে এই ফিগার যদি বাদ দিই, এটা ক্যান্সেল হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেটলি আমি পেয়ে যাব 2√g² - c। এই হলো আমাদের হিসাব নিকাশ। অনুরূপভাবে আমরা যখন y অক্ষের কথা চিন্তা করব, তখন সেখানে আমি x এর মান 0 বলবো, সেখানে y এর দুইটা মান পাবো, সেটাকে প্রসেস করলে আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে অটোমেটিক, প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো আমরা এই মানটা কোত্থেকে পেয়েছি। এখন আমরা বলতে চাই, এই জায়গাটা যখন স্পর্শ করবে, এটাকে যদি আমি একটু কী করি, প্রেশার দিই, তখন এই ফর্ম হয়ে যাবে, জাস্ট এটা টাচ করে যাবে। সেক্ষেত্রে কিন্তু এই খণ্ডিত অংশের মানটা 0 হয়ে যাবে। তাহলে এই খণ্ডিত অংশের মান যদি 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে 2√g² - c = 0 বললে সেখান থেকে প্রসেস করে আমরা বলতে পারি এক পর্যায়ে আমরা পাবো c = g²। এখান থেকে আমরা এই কথাটা লিখতে পারি। আরেকটা হিসাব নিকাশ আছে, সেটা কি, একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তাহলে সেই বৃত্তের কেন্দ্রের কুটির সংখ্যামান ব্যাসার্ধের সমান। তাহলে এই বৃত্তের কেন্দ্র যদি -g - f হয়, তো এটার কুটির সংখ্যামান হচ্ছে f, তার ব্যাসার্ধ ইতিমধ্যে আমরা জানি। তাহলে আমরা সেই কথাকে ব্যবহার করব। সেই কথাকে ব্যবহার করলে আমরা কি পাই, ব্যাসার্ধ হচ্ছে এটা g² + f² - c, এটা হচ্ছে ব্যাসার্ধ। তো এই ব্যাসার্ধ কুটির সংখ্যামানের সমান, তাহলে কুটির সংখ্যামান কত, -f, এটা পরম মান দিয়ে লিখলাম। উভয়কে স্কোয়ার করো, উভয়কে যদি স্কোয়ার করি, তাহলে g² + f² - c, এখানে f² হবে, এটা ক্যান্সেল, অটোমেটিক আমরা কি পাচ্ছি, c = g²। ওই সেই পুরনো কথা। অথবা প্রশ্নের ভাষা হবে বৃত্তটা কি, বৃত্তটা x অক্ষকে স্পর্শ করে। দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ কোশ্চেন্স। এটা হচ্ছে প্রশ্নের ভাষা। তাহলে সেখান থেকে আমি কি ব্যবহার করব, আমার অঙ্কের ক্লু হচ্ছে c = f², অর্থাৎ আমি ভাববো সেটা c = g²। তাহলে প্রশ্ন তো আমাকে সরাসরি ইনফরমেশানগুলো দিতে পারে না, প্রশ্ন একটু ঢেকে দিবে, প্রশ্ন আমাদেরকে একটু হিডেন করে দিবে। তাহলে এর ভিতর থেকে আমরা কি উদ্ধার করব, c = g²। অনুরূপভাবে যখন বলবে যে বৃত্তটি y অক্ষকে স্পর্শ করে, তাহলে সেখান থেকে আমরা ধরে নিব c = f², একদম সেম স্টাইল। তাহলে আমরা বলতে পারি, এই যে খণ্ডিত অংশ বললাম, এই খণ্ডিত অংশকে যদি 0 বলে দিই, তাহলে অটোমেটিক c = f² আমরা ডিক্লেয়ার দিয়ে কাজ করতে পারবো। এবং যখন বলবে x অক্ষ এবং y অক্ষকে স্পর্শ করে, দুটাকে স্পর্শ করে, তখন আমরা বলবো এখানে c = f² = g², অর্থাৎ সেই ক্ষেত্রে কেন্দ্রের ভুজকুটির সংখ্যামান সমান হবে, সেই ক্ষেত্রে কেন্দ্রের ভুজকুটির সংখ্যামান সমান হবে। তো আমরা আজকে যে আলোচনা দিয়েছি, সেই আলোচনার উপর আমরা এখানে 5টা ঘটনাকে রিপ্রেজেন্ট করেছি। প্রশ্ন আমাকে হয়তো কোনো না কোনোভাবে এই ইনফরমেশানগুলো দিবে। এই ইনফরমেশানগুলো পেলে আমরা সহজেই আমাদের নির্ধারিত সিস্টেমে গিয়ে আমরা কাজ করতে পারবো। ইতিমধ্যে আমরা আর একটা টপিকস দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করব। সেই টপিক্সের জন্য আমরা পরবর্তী স্টেপে যাচ্ছি। আমরা তোমাদেরকে আরেকটা নতুন টপিক্সে নিয়ে আসলাম, সেটা হচ্ছে একটা বৃত্ত। এই বৃত্তের এটা হচ্ছে বেশের প্রান্তবিন্দু দেওয়া আছে। তোরা বলবে বেশের প্রান্তবিন্দু যখন দেওয়া আসে, তাহলে সেই বৃত্তের সমীকরণটা বের করতে হবে। তাহলে আমরা রেডিমেড একটা সূত্র আমরা লিখেছি যে এ দিয়ে x1 y1 ও বি দিয়ে x2 y2 এর সংযোগকারী সরলরেখাকে বেশ ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ x - x1 × x - x2 + y - y1 × y - y2, এই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। এখন প্রশ্ন হচ্ছে এই সূত্র আমরা কোত্থেকে পেলাম। চলো আমরা এখানে যাই। এটা একটা বৃত্ত, এটা হচ্ছে একটা বেশ। তো বেশ সাধারণত আমরা সেন্টার দিয়ে যাই, বেশের প্রান্তবিন্দু। তো একটা বৃত্তের বেশ সাধারণত অর্ধবৃত্তস্থ ত্রিভুজগুলো সমকোণী ত্রিভুজ হয়। এটা আমরা আগে থেকে জানি, আমরা জ্যামিতির থেকে নলেজ থেকে আমরা জানি। তো
আমরা একটা পি বিন্দু রানিং বিন্দু, এই বিন্দুটা এখানেও হতে পারতো অথবা এখানেও হয়েছে, এখানেও হতে পারে, এখানকার যে কোনো জায়গায় এই পি বিন্দুটা হতে পারে। তাই পি বিন্দু স্থানাঙ্ককে আমি XY ধরেছি, পি বিন্দু রানিং পয়েন্ট। আচ্ছা, তো আমি ধরে নিলাম সে এখানে আছে। তো এটা নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজ হওয়ার কারণে আমরা বলতে পারি এপি লম্ব পিবি, এপিটা পিবির উপর লম্ব হয়েছে। তো দুটা রেখা যদি পরস্পর লম্ব হয় তাদের ঢাল দুটির গুণফল -1, এটা আমরা সরল রেখার নলেজ থেকে আমরা জানি। দুটি রেখা যদি পরস্পরের উপর লম্ব হয় তাদের ঢাল দুটি গুণফল -1। তো আমরা সেখান থেকে আসব। এখন ঢাল বের করব। এপি রেখার ঢাল কি হবে? এপি রেখার ঢাল, এপি রেখার ঢাল হচ্ছে যে ইকুয়েশন জানি না কিন্তু স্থানাঙ্ক জানি, তাহলে কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, আমরা সেই কনসেপ্ট থেকে আমরা এটাকে ক্লিয়ার করব। তাহলে ঢালটা কত হবে? y - y1 ডিভাইড বাই x - x1। এই হলো আমাদের এপি রেখার ঢাল। পিবি রেখার ঢাল কি হবে? তাও একইভাবে আমরা বলতে পারি যে কুটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। এই হলো আমাদের ঢাল। এই দুইটা ঢালকে এখন আমি -1 করব, গুণফল -1। তাহলে আমরা সেখান থেকে কী পাচ্ছি? y - y1 x - x1 গুণ, এখানে আমি পাচ্ছি y - y2 আর এখানে পাচ্ছি x - x2 ইকুয়াল টু কত পাচ্ছি? -1। তো সেখান থেকে আমরা পাচ্ছি, দেখো, y - y1 আর এখানে পাচ্ছি y - y2 ইকুয়াল টু হচ্ছে -x - x1 ইন্টু x - x2। এই ফিগারটাকে যদি এই পাশে নিয়ে আসি তাহলে আমরা লিখতে পারি x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2, যেটা আমরা তোমাদেরকে লিখে দিয়েছিলাম তখন একটা ইকুয়েশনের। দেখো আমরা এখানে এটা প্রথমে লিখেছিলাম যে x - x1 ইন্টু x - x2 প্লাস y - y1 ইন্টু y - y2। তাহলে এই যে এবি রেখার প্রান্তবিন্দু দেওয়া থাকলে আমি সমীকরণ ফর্ম করতে পারি। এই টাইপেরও আমাদের অঙ্ক আছে। তো আমরা আজকে বেসিক আলোচনা করলাম, আগামী ক্লাসে আমরা তোমাদের নির্ধারিত এইসব টপিক্সের উপর অঙ্ক দিয়ে আমরা আলোচনা শেষ করব। আশা করি আর তোমরা আমাদের আগামী ভিডিও দেখার প্রতীক্ষায় থাকবে এবং প্রত্যেকে যেই আলোচনাটা দিয়েছি সেটা সরল রেখার নলেজগুলোকে রিমাইন্ডে নিয়ে এই আলোচনাটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে। তো সবাই সুস্থ থাকো, আমাদের এই দুর্যোগে আমরা ঘরে থাকবো, নিরাপদে থাকবো এবং বেশি বেশি করে পড়ালেখা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমাদের অনলাইন ক্লাস এখানে শেষ করলাম।